আজকে সাপ্তাহিক চর্চা সাহিত্য আড্ডার 500তম আড্ডা সম্মানিত এই আড্ডার সদস্যবৃন্দ, সম্মানিত সঞ্চালক উপস্থিত, এখানে কবি, সাহিত্যিক, শিল্পী, বাউল, পালাগার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং দোয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আসলে এখানে যারা যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই সুবক্তা এবং ভালো বলতে পারে। আমি কিন্তু বলতে পারি না। আমারে তারা বড় বড় করে কথা বলে, আমার অনেক গুণীমান গুণীজন বলে। বিশেষ করে তানভীর সাহেব তো আমার শালা একবার পাম দিয়ে উপরে উঠায় দেয়, বুঝছেন। যাক, আমি যেটা করি, আমি অনুরাগী ঠিকই, আমি সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এটার জন্য অনুরাগী। আমি খুঁজি যে এই অনুরোধটা, আমার ইচ্ছাটা কার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারব, কে সেই গুণীজন, কার মধ্যে এই গুণটা আছে, তাদেরকে খোঁজার জন্য আমি এই সংগঠনটা করেছি। আর কবিতা বা সাহিত্য লেখার কোনো ক্ষমতা আমার নাই, কারণ কবি সেই হবে, আল্লামা ইকবাল বলেছেন, কবি হলো আল্লাহর কাছে যার হয়ে আসে সেই কবি। আমাদের নবীরা চলে গেছেন, আর ওহি আসবে না। ওহি আসবে কার কাছ থেকে? কবির মধ্যে থেকে। কারণ কবিতা লেখাটা এটা আল্লাহর একটা সত্তার গুণ প্রকাশ করার মতো একটা জিনিস। এই গুণী ব্যক্তিগুলা আমি তাদেরকে শ্রদ্ধা করি। হ্যাঁ, তারা যদি সত্যিকার ভাবে মনের আবেগ দিয়ে কথা এবং লেখার মধ্যে দিয়ে তার প্রকাশ করতে পারে, সেটাই সুন্দর কবিতা হয়ে যায়। তো আমার একটা গুণ আছে, আমি আমার মা, আমার মামা এরা বড় সাহিত্যিক, কবি এবং এরা আধ্যাত্মিক কবি। বৌলাই জমিদার বাড়ি, এটা অনেক পুরানো, 500 বছর আগের বাড়ি, কিন্তু এই বাড়িতে ব্রিটিশ আমলের আগের থেকে সাহিত্য চর্চা হতো। উর্দু, পার্সির এখানে আপনার মাসোয়ারা বসত, বসত, কবিতার আসর বসত, এবং এখানে লখনৌ, দিল্লি থেকে লোকজন আসত। হ্যাঁ, এবং তাদের তখনকার সময় তারা পত্রিকা বের করছে। সেই পত্রিকার আপনার কপি এখানে নাই, কিন্তু দিল্লিতে আছে, আছে, লখনৌতে আছে। তো ওই আক্তার ছিলেন একজন ভালো, একজন ইসলামিক ছিলেন, ফিলোসফার প্লাস উনি ছিলেন লেখক। আর আরেকজন ছিলেন খালেদ বাঙ্গাল, উনি এই ইয়ারেই লোক, আমাদের বৌলায়ের এই লোক, কিন্তু ওনারে চীনে উর্দু, পার্সি সাহিত্যিকরা দিল্লি, আগ্রাতে। আমার মনে হয় ওই পরিবারের রক্তের একটা ছিটা বোধহয় আমার মধ্যে এসে ঢুকছে। ঢুকাতে আমার মধ্যে আবেগ আসছে, কিন্তু প্রকাশ নাই, প্রকাশ করতে পারি না। তো আর সেকেন্ড হইল, আমি খুঁজতে লাগলাম যে আমরা এই যে ইতিহাস নিয়ে আমরা কি করতে পারি। এখানে আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, তার মধ্যে যে সত্তা আছে, আমি তার কাছ থেকে এটা দেখেছি। সে আমার ময়মনসিংহের যে বাসায়, এটা তার বাসা আমার বাসা কাছাকাছি। তার মধ্যে যে সত্তা আমি পেয়েছি, আমি ভাবছি তারে নিয়ে কাজ করা যায়, এবং সে আমাকে প্রস্তাব দিল, ভাই আমরা পলিটিক্স যেহেতু করব না, আমরা এই কাজটা করি, এটাতে আমরা কিছু ভালো কাজ করতে পারবো মনে হয়, এই আমাদের আশা। এবং আস্তে আস্তে আমরা
আপনার 1 বছর পার হইলাম, এবং আমরা চেষ্টা করি ভালো গুণী ব্যক্তিদের আনতে এবং তাদের কথা শুনতে। শুধু আমি না, এখানে যারা আসবে তারাও যাতে শুনে। এখন আমরা প্রচারের যে ইউটিউব টিউবও করেছি, আমরা প্রচারটাও করতে পারি। আর কেন্দ্রের ব্যাপারটা হলো, কেন্দ্র আপনাদের না, কেন্দ্র আমাদের। রয়্যাল বাড়ি আমাদের ছিল। মজলিস জালাল লোহানী উনি রয়্যাল বাড়ির আপনার এই যে জালালে মসজিদ, আপনার যেটা এখন থেকে মাটির তল থেকে বেড়েছে, এটার প্রতিষ্ঠাতা। তাহলে কেন্দ্রের সঙ্গে আপনাদের চেয়ে আমার তো আছে, আপনার কি বলে গর্ব বেশি আছে নাকি নাই বলেন? আমাকে ফেলে দিতে পারবেন না, ফেলে দিতে পারবেন না। রয়্যাল বাড়ি থেকে আপনার বহুদিন ওনার যুদ্ধ করছেন। ওনারা ইসা খাঁর সাথে আপনার ইয়াদের সঙ্গে কি বলে মুঘলদের সঙ্গে এই বাংলাকে স্বাধীন রাখার জন্য বহুদিন ওনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। হ্যাঁ, এবং এর জন্যই ইসাকাকে আমরা এক দিদা বলি। উনি বাংলার আপনার একজন সংগ্রামী সেনানী, বাংলাকে রাখার জন্য। এর মধ্যে 12 ভূঁইয়দের সঙ্গে উনি ছিলেন। এবং আমাদের যে পূর্বপুরুষ জালাল খান লোহানী, উনি ইসা খাঁর ভগ্নিপতি ছিলেন। জালাল খান লোহানীর 3 ছেলে ছিলেন, 5 ছেলে ছিলেন। 2 ছেলে এখানে মারা গেছেন, আর 3 ছেলে, একজন গেছেন ইয়াতে মজরপুর, একজন গেছেন ফতেপুর, আর একজন গেছেন চানগাঁও জেনে গেছেন উনি চান খা। ওনার আরেকটা নাম আছে ফরিদ খান বাহাদুর। তো চানগাঁওয়ের থেকে দেওয়ান জাহাঙ্গীর, মানে উনি ছিলেন চান খার আপনার নাতি, উনি গেছেন জাহাঙ্গীরপুর। এটা ছিল মোগল আমল। তখন ওই জাহাঙ্গীরপুরে যায় উনি নসরুজাল পরগনা এবং আপনার খাইলাজুরি পরগনার হয়েছে জাগিরদার হয়েছে। তারপরে থেকে ওনারা এইখানে কিছুদিন করছেন, এবং এরা সবাই মোটামুটি স্বাধীন ছিল। কারণ এইসব এলাকাতে একবার আইসাই আর এরা আসতে পারে না, মোটামুটি স্বাধীন ছিল, সেইভাবে চলছে। এবং আমরা এইসব পরিবারগুলোর কিন্তু নাই, মোটামুটি সবাই আপনার গরিব হয়ে গেছে। হ্যাঁ, পাবেন না, কিন্তু অনেকেই পাবেন। আল্লাহর কাছে শুকর গুজার করি যে আমরা জাহাঙ্গীরপুরের যে পরিবারটা, এটা এখনো আমরা বেঁচে আছে, এবং আমরা ইয়ার জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি। আমাদের এই পরিবার, আমার দাদা ওর দাদার থেকেই স্কুল করা, মাদ্রাসা করা, হ্যাঁ, তারপরে এই যে খেলার মাঠ, এখানে যেসব ভালো ভালো প্রতিষ্ঠান, সব কিছু কিন্তু আমাদের থেকেছে। এবং আমি নিজেও আপনার দিছি, পৌরসভাটার জায়গাটা দিছি, এবং একটা হাসপাতাল করছে, এখনো করতে চেষ্টা করি। তো এটা কারণ হলো এইটাই যে হয়তোবা তা আমাদের পূর্বপুরুষ কিছু ভালো কাজ করছিল। কারণ যারা শাসন করে তাদের তো অন্যায় থাকে বেশি। হ্যাঁ, খাজনা আদায় করতে যায়, কিন্তু জোর জবরদস্তি করতেই হবে নাকি? এই চান্সটা এরা পায় নাই, কারণ এরা ব্রিটিশ আমলের ব্রিটিশদের গোলামিটা করছে না। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের কাছ থেকে আপনার চিরস্থায়ী বন্দোবস্তটা নেয় নাই। তারা এরা ছিল পাঠান, মূলত আফগান পাঠান। এরা ছিল বিহারের রাজা। যা এইসব কথা আমি এইগুলো বলতেছি যে আমাদের প্রেক্ষাপটটা কিন্তু এইখানে একসময় ধুমধাম ছিল। রয়্যাল বাড়িকে কেন্দ্র করে এ এলাকায় নৌযান টৌযান নিয়ে, বহর নিয়ে অনেক কিছু, যদি কল্পনা করেন আজকে থেকে 300, 400, 500 বছর আগে এখানে যে যুদ্ধটা হইতো, এগুলো কিন্তু এখানে একটা বড় ছিল। এবং এই কারণেই পরবর্তী সময় ব্রিটিশ আমলেও এখানে আপনার
ইয়াদের আশ্রয় হয়েছে, সমস্ত সমস্ত ইয়ারা এখানে আসছে, জমিদাররা এখানে আসছে না এখানে। আপনার গানের আসর বসতো, খারাপ কথা নেই, গেলা বাজি বাড়ি আসছিল। ইয়া আসলে এগুলা থেকে একদম লখনৌ থেকে, দিল্লি থেকে, মুর্শিদাবাদ থেকে আপনার ব্রিটিশ আমলের নবাবরা এখানে, ইয়ারা জমিদাররা এখানে আসছে, মাস এখানে থাকছে, গান চর্চা হয়েছে, হয়েছে। এটা হলে কেন্দ্র, এবং ইয়াটা যেটা কি বলে ওইটা আর একটা গ্রাম, ষাটপুর ওই এলাকাটা নিয়ে এখানে ছিল। এইসব কারণেই কিন্তু এখানে অনেক গুণীজন আসছে, অনেকে থেকে গেছেন, যান নাই। আপনার এইটাও কিন্তু একটা ইতিহাস। আপনারা যারা ইতিহাস করেন চর্চা, এটা কেন হয়েছে আপনার ইয়াটা সমৃদ্ধটা, তার পিছনে এই আপনার একটা পটভূমি আছে। পটভূমি আছে, এই কারণে অনেক গুণীজন আসছে। যেমন আপনাদের এখানে যে আছিল কাজী সাহেবরা ছিল, আপনার সাদেক মাস্টার সাহেবরা, তারা কিন্তু এখানে না, তারা কিন্তু ব্রিটিশ আমলে আসছে। এরা খুবই বুজুর্গ এবং আপনার ইসলামিক আপনার মাইন্ডেড মানুষ ছিল। এরা ছিল আপনার সিপাহসালার আপনার ছিল নাসিরুদ্দিনের বংশধর। শাহজালাল সাহেবের সাথে যিনি আয়সা, ওনার পক্ষে যিনি করছে যুদ্ধ পরিচালনা, তারা তাদের বংশধর। অতএব আপনাদের এখানে অনেক অলি আল্লাহ আসছেন, অনেক গুণীজন আসছেন। আর যদি মদনপুরের কথা বলে, মদনপুরে শাহ সুলতান কামরুদ্দিন রুমি, উনি 1000 বছর আগে আসছেন, 1000 বছর আগে আসছেন। তখন ইসলাম উনি এখানে প্রচার করছেন, এবং উনি আপনার কি বলে এই মদনপুরের যিনি ছিলেন হাজং রাজা, মদন কোচ রাজাকে উনি পরাজিতই খালি করেন না, উনি কিন্তু মুসলমানও করছিলেন। তো এইসব ইতিহাস আমাদের জানা দরকার না। ইতিহাস যার যত সমৃদ্ধ, তার শীত দ্বারা তার তো বেশি আপনার হবে, সোজা হবে, সে এত বেশি হবে। এর জন্য এখানে গান, সাহিত্য চর্চা, গুণীজনের আপনার যে প্রভাব এখানে আছে। তো তার মধ্যে আমরা যারা আমরা এই পর্যায়ে আইসে, আমি বলি ইয়ার কথা, কি বলে আপনাদের যে আপনার কদ্দুস বয়াতি, আমার কিন্তু গান টান এগুলার প্রতি একটা আকর্ষণ ছিল। আমি এখন বুঝতেছি এটা, যে ও আসতো আমাদের বাড়িতে আসতো। আমি যখন বাড়িতে থাকতো, আমরা থাকছি ময়মনসিংহ শহরে, বড় হয়েছে ওখানে, পড়ালেখা ওখানে করছি। তখন আয়সা আপনার বলতো যে সব একটা পালা গান গাই, তুমি আটকাইয়া কইবা যে পালাবার গালে তো লাগবো টাকা পয়সা, আজকে কিছু দেয় পয়সা বনি দিয়ে আপনার এনে করি। এইগুলা সে করতো, গাইতো। তারপরে যখন সে আর মানে পাইতো না, যেদিন সে পাইতো না, যে আজকে তো নাই, এইটা বাইনা, সরি বাইনা যেদিন আয় পড়তো আমার হেন সাহেব, আজকে বাইনা নাই, আজকে খাওয়া এলাই না, আমরা গান করি বুঝছেন। তো এইভাবে আমি কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন যুক্ত হয়েছি, এবং তারে আমি অনুপ্রাণিত করছি যে তুমি মলুয়াটা গাও। তখনও সে মলুয়া গায় না, মলুয়া গাবার আমার কাছে ময়মনসিংহের যে গীতিকা বইটা আছে, এইটার নিয়ে আমি তাদের পড়িয়া করছি, আমি সেইটার করছি। তার পরবর্তী সময় সে গাইছেন, আজকে দেখলাম এই ছেলেটা কইতেছে, আসলে এইটার সঙ্গে আমার কেন ভালো লাগছে, যে মলুয়া পানার সঙ্গে জাহাঙ্গীরপুর বাড়ির একটা সম্পর্ক আছে। আর দীনেশচন্দ্র সেন তার যে ভূমিকাতে উনি লাগছেন, এইখানে কিছু কিছু ঐতিহাসিক সত্য ঘটনা আছে, কিছু পালা গান আছে যেগুলো ঐতিহাসিক ভাবে সত্য। তা আমি দেখলাম এইটা ঐতিহাসিক ভাবে, আরগুলা আপনার হয়তো কল্পনা তো হয়েছে, কিছু কল্পনা তো আছে, আছে। এবার আমি এক সময় আবেগ হয়েছিল আমার,
যে মলোয়ার এত 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 কষ্ট করছে, তার সতীত্বটা রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে, কত ছলনা করছে, কাজের কাছ থেকে ফসকে আইসে ছলনা করে, দেওয়ান সাহেবের কাছে আইসে সেই ছলনাই করছে, ছলনা করে সে তার রাখছে, সতী রাখছে। এবং সে এক সময় দেওয়ান সাহেবরা নিয়ে গেছে, আপনার ভ্রমণে গেছে, তখন সে পালায় গেছে, আপনার ভাইদের আশ্রয়ে চলে গেছে। কিন্তু হিন্দু সমাজ তাকে বুঝে নাই। এই মহিলাটা যে তার সতীত্ব করার জন্য এত চেষ্টা করছে, তারা বিশ্বাস করে না। বিশেষ করে উচ্চ উচ্চ জাতি যারা, ব্রাহ্মণরা বিশ্বাস করে না। মুসলমানের ঘরে আছে নাকি জাত টাত আছে নাকি, এবং শেষ পর্যন্ত এই মহিলা স্বামীর ঘরে আর পারে না যাইতে। হ্যাঁ, তার স্বামীকে আমরা যেটা পাইছি আর কি, আপনার সাপে কামড় দিছে, সে এইটাও ভালো করছে, এবং সবাই মরছে। মানে তো আপনার আমলোয়া সতী, নাহলে তো সাপের কামড় ভালো করতে পারে না। এইটাও কিন্তু আপনার তারা ওই সমাজ বিশ্বাস করে না করাতে সে আপনার পানিতে করছে, ডুবে আত্মহত্যা করছে। এই ট্র্যাজেডি মলোয়ার, এই ট্র্যাজেডি প্রাচ্যের রোমানোলার মতো বড় সাহিত্যিকরাও পড়ে কানছে, যে এত সুন্দর। হ্যাঁ, তো এই যে কান্দা, আর বাংলাদেশে কোথাও কোনো কবিতা নাই, কোনো গাথা নাই যে প্রাচ্যের মানুষ পড়ে কান্দে। কিন্তু আমাদের এই এলাকায় একটা পালা গান পড়ে, বা পালা গানের করুণ বিচ্ছেদ এবং হ্যাঁ, অনেকেই কাঁদছে। তাহলে আমরা এর জন্য গর্বিত না? হ্যাঁ, ময়মনসিংহ থেকে এখন সেটার নাম হয়েছে পূর্ব বাংলা। তো এগুলো তো আমাদের সম্পদ। আপনারা আপনাদের হেনে আসবো, জীবন কই, আমার কথা আপনাদের এনে আসবো, যদি আমার মনে করেন আপনাদের এলো, তাহলে আমার কাম তো এখানে নারীটা আছে, আমার নাই, আমার আছে পুরোপুরি। এবং আমাদের প্রত্যেকটা কবর হইতো এখানে, আমাদের বাড়ির প্রত্যেকটা কবর হইতো এখানে। আমার দাদার থেকে কবর হয় আপনার ওইখানে। আর একসময় কেন্দ্র থানাই ছিল, মদন কোনো থানা ছিল না, খালিয়া জোরে কোনো থানা ছিল। হ্যাঁ, এখন আমরা এইগুলা করে ভাগ করছে, কিন্তু আপনাদের সঙ্গে কি আত্মীয়তা কম আছে? ওনার যেটা নানার বাড়ি, এটা আমার বাবারও আপনার বাড়ি, মামুর বাড়ি। হ্যাঁ, আপনার হারুলিয়া সাহেব বাড়ি। তো এরকম অনেক আত্মীয় স্বজন আছে, সবাই আপনার একজন আর একজনের আত্মীয়। আর আমার পরিশেষে আমি আপনাদের সময় বোধে বেশি নেই না। আমি বললাম না, আমি তো কবি না সাহিত্য, আমি শুনে কিছু কথা আপনাদেরকে বলছি। এখানে কিছু নাম পাইছি আমি ভালো, যেমন তার নাম কি নাম জানি, খান কাশিম। সবাই লেখে পরে খান, সে আসছে প্রথম খান কাশিম। মানে এটা আমাদের একটা স্পেশালিটি আছে। হ্যাঁ, স্পেশালিটি আছে। খানরা কিন্তু এই দেশটা শাসন করছে, পাঠান খানরাই কিন্তু এই দেশটা, ইসা খাও কিন্তু পাঠান ছিল, খানরাই কিন্তু এই দেশটা। এই যে আর একজন খান, হ্যাঁ কোন খান আমি জানি না, কিন্তু খান তো বরাডি। আচ্ছা, বরাডি, কিন্তু বরাডি সব খান। আমার মনে হয় এদের সঙ্গে সৈন্য সামন্ত হয়ে আসছে। হ্যাঁ, বরাডির খানরা, তারপরে তিসিরির খান, হ্যাঁ, তারপরে আর একটা আছে গাবুর গাছের খানরা তোমার আসছিল। তো এইসব আমরা যেই থাকি না কেন, আমাদের ইতিহাসটা আমাদেরই জানতে হবে, বুঝতে হবে। এবং আমরা যে কত উর্বর আজ থেকে না, বহু আগে থেকে, সেই কথাগুলা আপনাদেরকে জানানোর জন্য আমরা ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য চর্চার একটা করছি। এবং এটা আমরা করছি, যখন করছি বাংলাদেশ ব্যাপী। কারণ এটা তো এক জায়গায় থাকবে না তো। হ্যাঁ, আমি যদি খুঁজতে যাই, আমার যে ফ্যামিলি প্রথমে হইল সরাইলে, যেটা
আপনার ইয়া বলে কি বলে সরাইট হইলো কি জানি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ইসাকার বাড়ি, হ্যাঁ বাংলা। তো ওইগুলো অনেক দূর চলে যায়। হ্যাঁ, তার পরবর্তী সময় আত্মীয়তা অনেক দূর করছে আপনার ইয়ে করছে গেছে। যাক, এখন আপনাদেরকে আমি যদি আমরা একই হই তাহলে আমাদের অনুষ্ঠানটা কালকে, হ্যাঁ আমাদেরকে আমরা কি কালকে কিন্তু প্রথম শনিবার, মাসের প্রথম শনিবার আমরা এই অনুষ্ঠানটা করি। আপনাদের সবারই দাওয়াত থাকলে আসুন, আমরাও আসি, আপনারাও আসেন। আমাদের মধ্যে আবার পুনরায় একটা মিলন হোক, যে মিলন আপনার ভাটা পড়ছিল, এটারে আবার আমরা নতুন জোয়ার আনি। হ্যাঁ, আমরা আপনাদের ইয়া থাকলো আসলে এখন কিন্তু আপনার আমাদের গ্রাম আমি কিন্তু মদন বললে একটু কষ্ট পাই। আমার গ্রামের নাম হলো জাহাঙ্গীরপুর। হ্যাঁ, এবং এটার মধ্যে আছে জাহাঙ্গীরপুরে বাস করে দেওয়ান জাহাঙ্গীর, তার হাউলিতে নিয়া করিও হাজির, আছে না এটাকে আপনার? হ্যাঁ, তো এইটা জাহাঙ্গীরপুরেই ছিল। যাক, ওই যে আপনার পুলিশ স্টেশনটা ছিল মদন। হ্যাঁ, প্রথম যে সময় এটা আপনার পুলিশ স্টেশন হয়, তখন আমাদের এরা দেয় নাই, জাহাঙ্গীরপুরে দেয় নাই, যে দুই শক্তি একসাথে পারে না। ওরা তো ব্রিটিশ শক্তি, জাবগাঁওই পারে, আমরা আমাদের এরিয়া থাকি সাথে। কিন্তু এখন তো ওইটাই হয়ে গেছে। এবং মদনের সব কিছুই কিন্তু জাহাঙ্গীরপুরে, মূল অফিসগুলোই জাহাঙ্গীরপুরে। হ্যাঁ, এর জন্য আমি চেষ্টা করি জাহাঙ্গীরপুরের নামটা আনতে। জাহাঙ্গীরপুর, যাক আপনারা আসবেন, করবেন, আপনাদের সঙ্গে আবার আমাদের একটা মিলবন্ধন হবে। আপনাদের এই আড্ডাতেও আমরা আসবো, আমরা হবে প্রশংসিত হোক এই আড্ডা, এটা কামনা করি। আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।